আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি মানেই এক অদ্ভুত এবং চরম অনিশ্চয়তার খেলা। আপনি যদি খুব মনোযোগ দিয়ে আমাদের দেশের রাজনৈতিক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন এখানে আসলে কোনো কিছুই শেষ হয়ে যায় না। আজ যে ঘটনাকে আমরা অতীত বলে ভুলে যাই, ঠিক 10 কিংবা 15 বছর পর সেই অতীতই আবার বর্তমান হয়ে আমাদের সামনে ফিরে এসে দাঁড়ায়। আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির আমি মনে করি এক নতুন এবং ভয়াবহ সমীকরণের ইঙ্গিত আমাদের সামনে এনে দিচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, সম্প্রতি একটা খবর আপনারা হয়তোবা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী গ্রেফতার। একটা খবর যেন মুহূর্তের মধ্যে আমাদের টাইম মেশিন করে নিয়ে গেল 2007 সালের সেই কনকনে শীতের সকালে, যাকে আমরা সবাই 111 বা 111 নামে চিনি। এখন আপনার মনে হতেই পারে এতদিন পর হঠাৎ মাসুদউদ্দিন চৌধুরী কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু বেরিয়ে আসছে আমি মনে করি বর্তমান সময়ে এক বিশাল রাজনৈতিক হিসাব নিকাশের গল্প। ভাবুন একবার 2006 এবং 2007 সালের সেই উত্তাল সময়ের কথা। রাস্তায় রাস্তায় তুমুল উত্তেজনা, আন্তর্জাতিক চাপ, দুই বড় দলের অনড় অবস্থান, সব মিলিয়ে দেশ তখন একটা ফুটন্ত হাড়ি। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযানের নামে রাজনৈতিক পুনর্বিন্যাস, যাকে তখন বলা হতো -2 ফর্মুলা। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভুক্তভোগী আসলে কারা হয়েছিল, এই বিষয়টি জানতে হবে। দেখুন, একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই কিন্তু বোঝা যায় সেই 111-এর সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু গিয়েছিল বিএনপির উপর দিয়েই। তাদের নেতৃত্ব সংকট, শীর্ষ নেতাদের উপর চাপ, দলের সাংগঠনিক দুর্বলতা, সব মিলিয়ে বিএনপি সেই ক্ষত এখনো কিন্তু বয়ে বেড়াচ্ছে। আর সেই দুর্নীতি বিরোধী অভিযানের অন্যতম প্রধান মুখ ছিলেন এই মাসুদউদ্দিন চৌধুরী। তার নেতৃত্বেই তখন বাঘা বাঘা রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের টেবিলে সেই সময় বসানো হয়েছিল। কিন্তু ইতিহাসের কি অদ্ভুত এক পরিহাস দেখুন। 111-এর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন সেই মাসুদউদ্দিন চৌধুরীকেই আমরা দেখলাম অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ পেতে। শুধু কি তাই? না, এখানে কিন্তু শেষ নয়। তার চাকরির মেয়াদও কিন্তু বাড়ানো হলো কয়েকবার। এবং তখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন এটা হয়তো 111-এর সেই পর্দার আড়ালের সমঝোতারই এক রাজনৈতিক প্রতিদান। তবে আজ কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। এত বছর পর যখন সেই মাসুদউদ্দিন চৌধুরী গ্রেফতার হলেন এবং তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল, তখন জনমনে এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যে বিএনপি কি তাহলে এত দিনে 111-এর সেই হিসাব মেলাতে শুরু করলো? এই গ্রেফতার কি তাদের সেই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর বিচারের মাত্র শুরু? দেখুন সুপ্রিয় দর্শক, যদি তাই হয়, যদি রাজনীতিতে সত্যি কোনো কাজের হিসাবই কখনো মাফ না হয়ে থাকে, তবে আমাদের একটু ভিন্নভাবে আমি মনে করি চিন্তা করতে হবে। আজ বিএনপি যদি 111-এর কারিগরদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে, তবে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কখনো কোনোভাবে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়, তখন তারা আসলে কি করবে? এই প্রশ্নটা কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। কারণ আমরা যদি 2024 সালের দিকে তাকাই, তাহলে দেখব বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি এক নজিরবিহীন পট পরিবর্তনের ঘটনা। দেখুন, প্রবল গণ আন্দোলনের মুখে পতন ঘটে
আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই পতনের পর আওয়ামী লীগের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার প্রতিটি ঘটনা কি আওয়ামী লীগ কখনো ভুলে যাবে? এমনটা কি আপনারা কখনো ভাবেন বা চিন্তা করেন? দেখুন, বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা 2024 সালের পরবর্তী সময়টাকে দেখি, তবে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে, আমি মনে করি, এক গভীর এবং স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে। দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার কর্মী যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন, আমি মনে করি তার রাজনৈতিক ইতিহাসে খুব একটা কিন্তু বাংলাদেশে দেখা যায়নি। ইউনূস সরকারের সময়কালে আওয়ামী লীগের রাজনীতি এক প্রকার ঘোষিত নিষেধাজ্ঞার মুখে পড়ে। দলটির নেতাকর্মীদের উপর দেশের বিভিন্ন স্থানে যে ভয়াবহ মব জাস্টিস বা উন্মত্ত জনতার হামলার ঘটনা ঘটেছে, এবং সেই মব জাস্টিসকে যেভাবে এক ধরনের পরোক্ষ প্রশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তা কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে আমি মনে করি এক নতুন মাত্রার ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন, একটা রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী যখন আত্মগোপনে থাকতে বাধ্য হন, যখন তাদের বাড়িঘরে হামলা হয়, তখন সেই দলের ভেতরে যে আগ্নেয়গিরি তৈরি হয়, তা কিন্তু কোনোভাবেই সহজে আসলে নিভে যাওয়ার নয়। এর পাশাপাশি সবচেয়ে বড় যে আঘাতটা আওয়ামী লীগের মতাদর্শীদের জায়গায় লেগেছে, তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমান। যে মানুষটিকে আওয়ামী লীগ তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসাবে আমি মনে করি এক কথায় ভক্তি করে। 2024 সালের পট পরিবর্তনের পর দেশ জুড়ে তার ভাস্কর্য ভাঙা, তার ছবি নামিয়ে ফেলা এবং তার ঐতিহাসিক স্বীকৃতিকে প্রশ্নবিদ্ধ করার যে প্রবণতা দেখা গেছে, তা আওয়ামী লীগের প্রতিটি সমর্থকদের হৃদয়ে আমার ধারণা এক বিশাল রক্তক্ষরণের সৃষ্টি করেছে। এবং এই বিশাল রক্তক্ষরণ এখন পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা চোখ রাখি, তাহলে দেখতে পাই। এই যে উত্তাল মার্চ কিংবা আমাদের স্বাধীনতা দিবস, এখানেও কিন্তু পট পরিবর্তন হওয়ার পর বা ক্ষমতার পরিবর্তন হওয়ার পরও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। এখানে আওয়ামী লীগের লোকজনের ক্ষোভ কিন্তু আরো বাড়ছে। যাই হোক, এখনকার প্রেক্ষাপট বা বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের ক্ষমতায় আসার পর থেকে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে আসলে কোনোভাবে আলোচনা করতে চাচ্ছি না, বা এগুলো আলোচনার বিষয় নয়। আমার মূল আলোচনার বিষয় হচ্ছে সেই 1/11-এর বিচার বর্তমান সময়ে বিএনপি সরকার শুরু করেছে, এবং এই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল ঘটনাসমূহ ঘটেছে, তা থেকে আওয়ামী লীগের যে বিশাল ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত কিন্তু কোনোভাবেই মুছে যাবে না। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আমরা দেখেছি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যখন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন নিউজ মিডিয়ায় বক্তব্য দিতেন, তখন কিন্তু তারা সহসাই তাদের এই ক্ষোভের কথা তারা প্রকাশ করতেন, এবং এই ক্ষোভ কিন্তু তাদের কাছ থেকে কোনোদিন বিদায় নেবে না। আর এটি যদি বিদায় না নেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের আসলে কি পরিবর্তন হতে পারে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মাত্রা যুক্ত হবে, সেটি কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এর সাথে কিন্তু যুক্ত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলা এবং সবশেষে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়। এই যে ঘটনা প্রবাহ, দলের প্রধানের ফাঁসির রায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চূড়ান্ত অপমান, নেতাকর্মীদের উপর মব জাস্টিস এবং পুরো দলের উপর এক ধরনের রাজনৈতিক নিষেধাজ্ঞা, এই সব কিছু কিন্তু আওয়ামী লীগের কাছে আমি মনে করি এক ঐতিহাসিক অবিচার হিসাবেই বর্তমান সময়ে নথিভুক্ত হচ্ছে এবং পূর্বেও হয়েছে। এখন আমরা যদি আবার সেই 1/11-এর সমীকরণের দিকে ফিরে যাই, মাসুদ উদ্দিন চৌধুরীর বর্তমান পরিণতি
আমাদের কি শেখাচ্ছে? আমাদের শেখাচ্ছে যে ক্ষমতার স্মৃতি খুব দীর্ঘ হয়। আজ বিএনপি হয়তো মনে করছে যে তারা দীর্ঘ 17 বছর পর তাদের প্রতি হওয়া অন্যায়ের বিচার করার সুযোগ পেয়েছে। এটা তাদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার। কিন্তু ঠিক একইভাবে এই চক্রাকার রাজনীতির নিয়মে আওয়ামী লীগও যদি আজ থেকে 10 বা 15 বছর পর কোনো এক রাজনৈতিক সমীকরণে আবারও কোনোভাবে বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসে, তখন তাদের সেই প্রতিশোধের রূপটা কেমন হবে তা কি আমরা কোনোভাবে একবারও কখনো কল্পনা করতে পারি? তখন কি তারা 2024 সালের এই ঘটনাগুলোর বিচার চাইবে না? তারা কি বিচার করবে না? তারা কি প্রতিশোধ নেবে না? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেসব ব্যক্তি আওয়ামী লীগকে কোণঠাসা করার পেছনে কলকাঠি নেড়েছিলেন, যারা মব জাস্টিসকে যেভাবেই হোক উস্কে দিয়েছিলেন বা প্রশ্রয় দিয়েছিলেন, আওয়ামী লীগ কি তাদের কাউকে কোনোভাবে ছাড়বে? আমার মনে হয় উত্তরটা খুব সম্ভবত এখানে না। কারণ আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে এটাই শিখিয়েছে যে এখানে ক্ষমা বলে আসলে কোনো কিছুই নেই। এখানে প্রতিটি আঘাতের বদলা নেওয়া হয় দ্বিগুণ শক্তিতে। আজ 1/11-এর বিচার যদি ন্যায্য হয়, তবে কাল 2024 সালের ঘটনাগুলির বিচারও রাজনৈতিকভাবে ন্যায্যতার মোড়ক পাবে। দেখুন, তখন হয়তো আজকের এই বিচারকদেরই আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন হয়তো প্রশ্ন উঠবে, কেন একটি দলের লাখ লাখ কর্মীকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে মব জাস্টিসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল? কেন শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক নেত্রীকে এমন চরম পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল? কেন শেখ মুজিবুর রহমানের মতো একজন ঐতিহাসিক নেতার সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছিল? দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস আমি মনে করি বড়ই নির্মম। সে কাউকে কিন্তু ক্ষমা করে না, আর সে সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখে। আজ মাসুদউদ্দিন চৌধুরী হয়তো সেই নির্মম ইতিহাসের এক ছোট্ট উদাহরণ মাত্র। তার এই গ্রেফতার শুধু একটি নির্দিষ্ট মামলার গণ্ডিতে আটকে নেই। এটি আসলে বাংলাদেশের রাজনীতির, আমি মনে করি, সেই চিরন্তন চক্রের কথাই কিন্তু মনে করিয়ে দেয়, যেখানে আজকের বিজয়ী আগামীকালের ভুক্তভোগী, এবং আজকের ভুক্তভোগী আবার আগামীকালের বিচারক। রাজনীতিতে যেমন শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই, তেমনি আমাদের দেশের রাজনীতিতে শেষ বিচার বলেও আসলে কোনো কিছু নেই। এক দলের কাছে যা বিপ্লব বা ন্যায় বিচার, অন্য দলের কাছে তা চরম অবিচার এবং বড় প্রতিশোধের কারণ। আর এই প্রতিশোধের আগুন যতদিন জ্বলবে, ততদিন সাধারণ মানুষ, আমি মনে করি, আর এই রাষ্ট্রযন্ত্রকে এর চরম মূল্য চুকাতে হবে। তাই আজকের এই ঘটনাগুলো শুধু বর্তমানের খবর নয়, এগুলো আসলে ভবিষ্যতের এক একটি ভয়ঙ্কর রাজনৈতিক চিত্রনাট্যের মহড়া মাত্র। এবং এই চিত্রনাট্য যতদিন পর্যন্ত না একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, ততদিন পর্যন্ত এই দেশের সাধারণ জনগণ বারবার রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার হবে, বারবার বিভিন্ন ধরনের রাজনৈতিক স্থবিরতার সম্মুখীন হবে। এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে না ধরলেই নয়। এখন নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার এসে দেশ পরিচালনা করতে কিন্তু হিমশিম খাচ্ছে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একদম পঙ্গু, আমাদের দেশের জ্বালানি খাত একদম পঙ্গু, আমাদের দেশের বিদ্যুৎ খাত একদমই পঙ্গু, আমাদের দেশের বৈদেশিক ঋণ অনেক বেশি বেড়ে গেছে, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। এর দায়ভার আপনি আসলে কার উপর দিবেন? আমরা সহজেই বলতে পারি যে আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতি করেছে, ব্যাপক লুটপাট করেছে, তার জন্য এইসব কিছু ঘটেছে। কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার বা আওয়ামী লীগ চলে যাওয়ার 1.5 বছরের উপরে হয়ে গেছে। মাঝখানে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছে 1.5 বছর। তখন তারা এইসব কিছু আসলে কিভাবে হ্যান্ডেল করেছে? আবার অপরদিকে তাদের যারা কর্তাধর্তা ছিলেন, বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে যারা নীতি নির্ধারক ছিলেন,
নিয়ন্ত্রক ছিলেন, তাদের উপর কিন্তু দুর্নীতির লাগামহীন অভিযোগ আমরা লক্ষ্য করছি। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পরিবর্তনের একটি ধারাবাহিকতা নিয়ে এসেছিল, দুর্নীতি বন্ধ করার, লুটপাট বন্ধ করার একটি ধারাবাহিকতা নিয়ে এসেছিল। এখন তারা যে ব্যাপক পরিমাণে দুর্নীতি করেছে বা দেশকে যে অচল অবস্থায় নিয়ে গেছে, সেই অচল অবস্থা থেকে উত্তরণ করতে গিয়ে বিএনপি কিন্তু এখানে ভুক্তভোগী হয়ে গেছে। এবং বিএনপির জন্য বর্তমান সময়ে দেশ পরিচালনা করা, আমি আমার যে বাস্তবিক অভিজ্ঞতা রয়েছে বা আমার যে দিগদর্শন রয়েছে, সেখান থেকে মনে করছি তারা ব্যাপক পরিমাণে হিমশিম খাচ্ছে এবং এক প্রকার কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার এই সকল ঘটনা প্রবাহ, এগুলো কি কখনো দেশের সাধারণ জনগণ ভুলে যাবে, নাকি শুধুমাত্র আওয়ামী লীগের উপর দোষ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে মাফ পাইয়ে দেওয়া হবে? এখানে যদি আমাকে কেউ প্রশ্ন করে, তাহলে আমি বলবো এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সবকিছু তলানিতে নিয়ে ঠেকিয়েছে, এগুলোর বিচারও কিন্তু হবে এবং বিচারের কাঠগড়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই সময় দাঁড়াতে হবে। তবে বর্তমান সরকার দেশ পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, এটা যেমন ঠিক, তবে বর্তমান সরকার দেশ পরিচালনা করার জন্য সব দিক থেকে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশকে স্থিতিশীল করারও একটি আপ্রাণ চেষ্টা তাদের মধ্যে রয়েছে। জনগণের সহযোগিতা যদি তাদের কাছে থাকে, জনগণের সহযোগিতা যদি তারা পায়, তবে আমি মনে করি তারা দেশকে এই ভঙ্গুর অবস্থা থেকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু এই যে বিচারিক প্রক্রিয়া কিংবা বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বিশেষ করে এই যে প্রতিহিংসাত্মক রাজনীতি, এগুলো কিন্তু কখনোই শেষ হবে না। আমার বক্তব্যে আমি যেভাবে বলেছি, 5 বছর হোক, 10 বছর হোক কিংবা 15 বছর হোক, আবারও যদি আওয়ামী লীগ কখনো ফিরে আসে, সুযোগ পায়, তাহলে এগুলোর কিন্তু বিচার হবে এবং তারা খুব কঠোরভাবে এই বিচারগুলো করবে। এখন মূল কথা হচ্ছে, যদি তারা কখনো সুযোগ পায়, তাহলে তারা আসলে শুধুই কি বিচারিক প্রক্রিয়ায় থাকবে, তারা কি ক্ষমা প্রদর্শন করবে, নাকি তৃণমূল পর্যায় থেকে, মাঠ পর্যায় থেকে শুরু করে এই প্রতিহিংসা শুরু হবে? যদি মাঠ পর্যায় থেকে এই প্রতিহিংসা শুরু হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে স্থবির অবস্থা শুরু হবে, যে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হবে, সেটা কিন্তু 5 আগস্টের পর যে সকল ঘটনাসমূহ ঘটেছে তাকেও কিন্তু হার মানিয়ে যাবে। একজন সাধারণ জনগণ হিসেবে এটা কিন্তু কখনোই আশা করি না। আমরা চাই দেশের রাজনৈতিক পরিবেশ, দেশের গণতান্ত্রিক পরিবেশ সুন্দর থাকুক, স্বাভাবিক থাকুক এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী তাদের যে মতামত রয়েছে, তাদের যে মতাদর্শ রয়েছে, তাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার সুযোগ পাক এবং তারা যদি সেই গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার সুযোগ পায়, তারা মতামত প্রকাশ করার সুযোগ পায়, তাহলে দেশ হয়তোবা অদূর ভবিষ্যতে এক অন্ধকার স্থবিরতা, অন্ধকার অনিশ্চয়তা থেকে বের হতে পারবে কিংবা বেঁচে যাবে। বর্তমান নীতি নির্ধারকদের উপর, বর্তমান সরকারের উপরও কিন্তু ভবিষ্যতের দিনগুলো কেমন হবে সেটা অনেক কিছু কিন্তু নির্ভর করে। তাদের অনেক সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎকে কিভাবে পরিচালনা করবে সেটাও কিন্তু নির্ধারণ করে দিবে। সুতরাং জনগণের কথা চিন্তা করে, দেশের মানুষের শান্তির কথা চিন্তা করে, এই যে সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় গেছে, এই সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে সম্মান জানিয়ে আমার মনে হয় নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ার সময় অত্যন্ত সূক্ষ্ম এবং সবকিছু বাছবিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে করে তারা সসম্মানে দেশ পরিচালনা করতে পারে এবং পরবর্তীতে এই দেশের ভবিষ্যৎ কোনো অন্ধকারের দিকে না যায়।